ডায়াবেটিস একটি হরমোনজনিত রোগ। ইনসুলিন নামক হরমোনের অভাব বা এর অকার্যকারিতার কারণে দেহের বিপাক বা মেটাবলিজম বিঘ্নিত হলে দেহের অধিকাংশ কোষে গ্লুকোজের অভাব হয় ও রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকেই বলা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। খাবার থেকে একটা ফাইনাল প্রোডাক্ট হিসেবে গ্লুকোজ উৎপন্ন হয়, সেই গ্লুকোজটা কিন্তু আমাদের রক্তে চলে আসে। রক্তের মধ্যে প্যানক্রিয়াস থেকে অগ্নাশয়, আমাদের পাকস্থলীর পেছনে একটা গ্ল্যান্ড আছে, ছোট্ট মাংসপিণ্ড আছে যেটাকে বলছি প্যানক্রিয়াস। ওখান থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যেটার নাম হচ্ছে ইনসুলিন। প্যানক্রিয়াসের বিটা সেল নামক একটা ছোট্ট জায়গা থেকে ইনসুলিন নামক একটা হরমোন রিলিজ হয়, এটা আমাদের রক্তে চলে আসে। ইনসুলিন আসলো প্যানক্রিয়াস থেকে, খাবার থেকে আসলো গ্লুকোজ। এই গ্লুকোজ আর ইনসুলিন রক্তের মধ্যে একসঙ্গে বাইন্ড করবে, অর্থাৎ ইনসুলিনের এক ধরনের রিসিপ্টর আছে যেটার মাধ্যমে ইনসুলিন গ্লুকোজের সঙ্গে বাইন্ড করে গ্লুকোজকে ধরে ধরে পুরো শরীর ছড়িয়ে দেবে, শরীরের কোষগুলোর মধ্যে নিয়ে যাবে। আমাদের শরীরের কোষগুলো, সেলগুলো ওই ইনসুলিনটাকে বার্ন করে, গ্লুকোজটাকে বার্ন করে বা পুড়িয়ে শক্তি উৎপন্ন করবে, যে শক্তি দিয়ে আমাদের দেহ নামক ইঞ্জিনটা চলছে বা চলবে। দেখেন, আমাদের হার্ট, লিভার, কিডনি বা লাং, যেটাই বলেন না কেন, প্রতিটা অর্গ্যান কিন্তু চলার জন্য এনার্জির প্রয়োজন, জ্বালানির প্রয়োজন। আর আমাদের শরীরের এই অর্গ্যানগুলো, এই সিস্টেমগুলো চলতেছে একটিমাত্র জ্বালানি দিয়ে, সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আসছে দৈনন্দিন খাবার থেকে, গ্লুকোজটা উৎপন্ন হয়ে সেটা রক্তে আসছে। আর রক্তে আসার পর রক্তের ইনসুলিনগুলো করছে কি, গ্লুকোজের সঙ্গে বাইন্ড করে পুরো শরীর ছড়িয়ে চলে যাচ্ছে, পুরো শরীরে ঢুকে পড়ছে, মানে শিরা উপশিরায় ঢুকে পড়ছে, মানে মাংসপেশির মধ্যে ঢুকছে, আমাদের কোষগুলোর মধ্যে ঢুকছে। ইনসুলিনের মূল কাজটা কি জানেন? আপনার রক্তের গ্লুকোজটাকে সুন্দরভাবে গ্লুকোজের সঙ্গে বাইন্ড করে, ক্যাচ করে গ্লুকোজটাকে আমাদের শরীরের কোষগুলো পর্যন্ত পৌঁছে দিচ্ছে হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন যদি সঠিকভাবে গ্লুকোজকে ক্যাচ করে রক্তে পৌঁছে দিতে না পারে, তাহলে কিন্তু কি হবে, আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাবে। মানে 3 বেলা খাবার খাচ্ছি, সেখান থেকে ঠিকই গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, কিন্তু সেই গ্লুকোজটাকে কাজে লাগানো যাচ্ছে না সঠিকভাবে। কেন এটা হয়? ধরেন, দেখা যাচ্ছে যে ইনসুলিনের যে রিসেপ্টরটা আছে, যে হাত দিয়ে ইনসুলিন গ্লুকোজটাকে ধরে, ওখানে অনেক সময় ফ্যাট জমে যায়, ও ঠিকমতো গ্লুকোজের সঙ্গে বাইন্ড করতে পারে না। আবার ইনসুলিন ঠিকই গ্লুকোজকে ধরে কোষ পর্যন্ত নিয়ে যাচ্ছে, আমাদের সেলগুলোর মধ্যে ঢুকে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের কোষ বলছে না, আমার দরকার না, আমার এনার্জি, আমার কোনো জ্বালানি লাগবে না, আমার আছে, ঠিক আছে, বা প্রয়োজন নাই। কেন? আমাদের শরীরের কোষগুলো বা সেলগুলোর মধ্যেও অনেক সময় ফ্যাট জমে যায়, আমাদের সেলগুলোর গ্লুকোজকে রিসিভ করার মতো অ্যাবিলিটি নষ্ট হয়ে যায়। তার মানে কি হচ্ছে, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আলটিমেটলি খাবার থেকে গ্লুকোজ উৎপন্ন হয়ে রক্তে আসছে, কিন্তু সেই গ্লুকোজটাকে কাজে লাগানো যাচ্ছে না, ঠিক আছে, যে কারণে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যেয়ে আমাদের যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটাকেই বলছি আমরা হাইপারগ্লাইসেমিয়া। মানে গ্লুকোজের মাত্রা বেশি, রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়াকে বলে হাইপারগ্লাইসেমিয়া, আর সেটাকেই বলছি আমরা ডায়াবেটিস। ডায়াবেটিসটা কেন হয়? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে যে পরিমাণে ইনসুলিন তৈরি হতে হবে, তৈরি হয়ে রক্তে আসা প্রয়োজন, ওই পরিমাণ ইনসুলিন হয়তো প্রোডাকশন হচ্ছে না, পরিমাণে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কারণ খাওয়া তো আমরা বন্ধ করছি না। যে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, কেন? ওর রিসেপ্টর কাজ করছে না, ওর রিসেপ্টরে ফ্যাট জমে গেছে, ও ঠিকমতো গ্লুকোজকে ধরে জায়গা মতো পৌঁছে দিতে পারছে না। এই যে ইনসুলিন প্রোডাকশন কমে যাওয়া শরীরে, অথবা ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কিন্তু ইনসুলিন কাজ করতে পারছে না, ইনসুলিনের অকার্যকারিতার কারণেও রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটাকে বলছি আমরা ডায়াবেটিস। আর যখনই আমাদের রক্তে গ্লুকোজ বাড়বে, মানে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাবে, তখনই অতিরিক্ত গ্লুকোজ, অতিরিক্ত সুগার আমাদের কিডনির ক্ষতি করবে, আমাদের লিভারের ক্ষতি করবে, আমাদের হার্টের ক্ষতি করবে, বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করবে। কেন ইনসুলিন রিসেপ্টরগুলো কাজ করতে পারছে না, কেন ইনসুলিন প্রোডাকশন কমে যাচ্ছে, কেন আমাদের কোষগুলোর মধ্যে ফ্যাট জমে যাচ্ছে, কেন এই সমস্যাটা কেন? দেখা যাচ্ছে এখন আমাদের
যে ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের যে কাজকর্ম, সেখানে আমাদের ব্রেনের পরিশ্রম হচ্ছে, হয়তো হাতের পরিশ্রম হচ্ছে, বাট ফিজিক্যাল মানে পরিশ্রমটা তেমন হচ্ছে না, শরীরের পরিশ্রমটা হচ্ছে না। আমরা ডেস্ক জব করছি বেশি, সারাদিন চেয়ারে বসে থাকা, বসে থেকে কাজ করা, আমরা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করি, বাট শরীরের তেমন পরিশ্রম হয় না। মূলত পরিশ্রম হয় মস্তিষ্কের বা হাতের, এরকম আর কি, নড়াচড়া কম। ঠিক আছে, ডেস্ক জব করি আমরা। আবার যারা বিজনেস করছে তাদেরও হয়তো সারাদিন একটা চেয়ারে বসে পার হয়ে যায়, খুব নড়াচড়া কম হয়। এই যে দৈনন্দিন অ্যাক্টিভিটিসের মধ্যে বডির মুভমেন্টটা কমে গেছে, সামান্য হয়তো অল্প মানে কয়েক কদম হেঁটে যাওয়া লাগবে, সেটুকু হাঁটতে নারাজ। ফিজিক্যাল এক্সারসাইজটা কাজের মধ্য দিয়ে হচ্ছে না। যদি আমরা বাঁচতে চাই, এভরি ডে অন্তত 40 মিনিট জোরে জোরে হাঁটতে হবে সুস্থ থাকার জন্য। ডায়াবেটিস হলে যে হাঁটবেন তা কিন্তু নয়, হওয়ার আগে যদি হাঁটেন, শরীরের যদি একটু অ্যাক্টিভিটিস ভালো থাকে, কাজের মধ্যে নড়াচড়া বেশি হয়, কারণ আপনি যত বেশি ছুটবেন আপনার শরীরের অর্গানগুলো তত বেশি মানে গ্লুকোজকে কাজে লাগাবে। যখনই আপনার কাজের মধ্যে ফিজিক্যাল মুভমেন্ট কম হবে, যেটুকু গ্লুকোজ লাগবে রক্ত থেকে বডি সেটুকু নেবে। অতিরিক্ত গ্লুকোজকে বডি ফ্যাট আকারে স্টোর করবে। এই ফ্যাটটা কোষের মধ্যে জমা হচ্ছে, এই ফ্যাটটা ইনসুলিন রিসিপ্টরে জমা হচ্ছে, এই ফ্যাটটা আপনার রক্তনালীর মধ্যে জমা হচ্ছে, এই ফ্যাটটা আপনার পুরো শরীরে জমা হচ্ছে, যেটা আলটিমেটলি কোনো না কোনোভাবে আপনার বিপদ ডেকে আনছে। যদি মনে করেন যে আপনি হাঁটাহাঁটি কম করবেন, হাঁটতে চান না, ফিজিক্যাল ওয়ার্ক করতে চান না, সেক্ষেত্রে তাহলে কম খাওয়া লাগবে। ঠিক আছে, যত কম খাবেন তত ভালো থাকবেন। এখন খাওয়া দাওয়া যদি 3 বেলা করেন তাহলে পরিশ্রমও এরকম করতে হবে। মোট কথা, ডায়াবেটিস নামক এই রোগটার হাত থেকে যদি নিজেদেরকে প্রোটেক্ট করতে চাই, যেন না হয়, তাহলে খাবারের মধ্যে ভাত, রুটি, আলু, চিনি, মিষ্টি কুমড়া, যেগুলো থেকে সুগার আসবে, দেখেন এই আইটেমগুলো যদি আমরা তুলনামূলক কম খেয়ে আমরা এমন কিছু আইটেম খাবো যেটা আমাদের এনার্জি প্রোভাইড করবে, আমি আলু, মিষ্টি কুমড়া বাদ দিয়ে যত শাকসবজি আছে ইচ্ছা মতো খাওয়া যাবে। ডায়াবেটিস কাকে বলে? একজন মানুষ অভুক্ত অবস্থায়, মানে খালি পেটে, মিনিমাম 12 ঘন্টা বা 13 ঘন্টা আপনি না খেয়ে আছেন, সকালবেলা খালি পেটে ব্লাড সুগার টেস্ট করলেন, তো খালি পেটে ব্লাড সুগার টেস্ট করে যদি আপনি 7 মিলিমোল বা তার বেশি পান তাহলে ডায়াবেটিস। খালি পেটে টেস্ট করলেন, করার পর আপনি পেট ভরে খাবার খেলেন বা খাওয়া দাওয়া শেষ করলেন, ওই মুহূর্ত থেকে ঘড়ি ধরে 2 ঘন্টা পর, সামান্য কম বেশি হলে ক্ষতি নাই, ঘড়ি ধরে 2 ঘন্টা পর আবার গ্লুকোজ লেভেল টেস্ট করে যদি সেটা আমরা 11.1 মিলিমোল বা তার বেশি পাই, তখন সেটাকে বলবো ডায়াবেটিস। তাহলে খালি পেটে 7 মিলিমোল বা তার বেশি এবং ভরা পেটে 11.1 মিলিমোল বা তার বেশি হলে সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। খালি পেটে মূলত 3.5 থেকে 5.5, এটা হচ্ছে খুবই সুন্দর নর্মাল পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার। নাস্তা করার 2 ঘন্টা পরে যদি 7.8 মিলিমোল পর্যন্ত পাই, 8-এর নিচে পেলে সেটাকে আমরা নর্মাল চিন্তা করব। তাহলে কত হলে ডায়াবেটিস? তাহলে 3.5 থেকে 5.5 খালি পেটে হলে নর্মাল, 7 হলে ডায়াবেটিস, এর মাঝখানে প্রি ডায়াবেটিক। তারপরে নাস্তা করার পর 7.8 পর্যন্ত আমরা নর্মাল চিন্তা করছি, আবার 11.1 হলে ডায়াবেটিস বলছি, তাই না? তাহলে মাঝখানেরগুলো কি? প্রি ডায়াবেটিক স্টেজ। আমরা যদি গ্লুকোজ লেভেল টেস্ট করতে চাই বা তার ডায়াবেটিস আছে কি না প্রাথমিকভাবে নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে খালি পেটে ভরা পেটে ওটাও করা যাবে। সব থেকে ভালো হয় র্যান্ডম করার জন্য, এই যে RBS, যেটা র্যান্ডম ব্লাড সুগার। র্যান্ডম মানে কি জানেন? তাৎক্ষণাৎ, খাওয়া দাওয়ার মিনিমাম 2 ঘন্টা পার হওয়া লাগবে। এবং র্যান্ডম ব্লাড সুগার দেখেন কত হলে নর্মাল? 5.6 থেকে 7.8 পর্যন্ত নর্মাল। একটা পেশেন্টের র্যান্ডমটা আপনি 7.8-এর মধ্যে পাবেন, তাহলে ওর আর ধরে নেবেন ডায়াবেটিস নাই, টেনশন করার দরকার নেই। যখনই 7.8-এর বেশি পাচ্ছেন তাহলে আপনাকে সন্দেহ করতে হবে তার মেবি ডায়াবেটিস আছে। তখন আপনি FBS করেন, ওই যে 12 ঘন্টা না খেয়ে থেকে খালি পেটে করেন, ফাস্টিং ব্লাড সুগার করেন, পাশাপাশি আবার দেখা যাচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড সুগার, যেটা ওই যে নাস্তা করার 2 ঘন্টা পরে সেটা করেন, করে আপনি ওই যে খালি পেটে 7-এর বেশি আর নাস্তা করার পর 11-এর বেশি হলে ডায়াবেটিস। আপনারা জানেন আমাদের লোহিত রক্তকণিকা বাঁচে কয়দিন? 120 দিন, 4 মাস। ওর আয়ুকাল হচ্ছে 4 মাস। প্রতি 4 মাস পর পর গ্র্যাজুয়ালি আমাদের লোহিত রক্তকণিকাগুলো পানি হয়ে শরীর থেকে বের হয়ে যাবে এবং আস্তে আস্তে নতুন রক্ত তৈরি হবে। ঠিক আছে, একবারে সব কমে যায় না, কিছু কমে যায় নতুন তৈরি হয়, কিছু কমে যায় নতুন তৈরি হয়, আস্তে আস্তে কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে অটোমেটিক। আমরা জানি না মহান আল্লাহ তাআলা কত সুন্দর একটা সিস্টেম আমাদের শরীরে করে দিয়েছেন।
বা দেখেন এইচবিএওয়ানসি নর্মাল কত 1 থেকে 6%। এখন কথা হচ্ছে একজন পেশেন্টের এই এইচবিএওয়ানসি টেস্টের পার্সেন্টেজ যত বেশি পাবেন, আপনাকে ধরে নিতে হবে বিগত 4 মাসে তত বেশি অনিয়ম করছে। ধরেন হয়তো সেটা 20 পেলেন, 30 পেলেন, এই যে 6% পর্যন্ত নর্মাল, সেটা তো এই কয়েকটা টেস্ট সম্পর্কে আপনাদের একটা সুন্দর একটা ধারণা আপনাদের রাখা উচিত। এটা বাবা নিজের পরিবারের জন্য লাগবে, নিজের মা বাবা স্ত্রী নিজের জন্য সবার জন্য লাগবে, এই বেসিক নলেজগুলো থাকা দরকার। অনেক যদি বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, ঠিক আছে, যেমন খাবো তেমন দৌড়াতে হবে, ঠিক আছে। আর যদি কাজের মধ্যে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কম থাকে, তাহলে আমাদের মানে খাওয়া দাওয়াও তুলনামূলক কমিয়ে দিতে হবে। মনে রাখবেন, কম খেয়ে মানুষ মরে না, বেশি খেয়ে অসুখ বিসুখ হয়ে মরে। ডায়াবেটিসের লক্ষণ কি? ঘন ঘন ও অতিরিক্ত প্রস্রাব হওয়া, খুব বেশি পিপাসা লাগা ও প্রচুর পরিমাণে পানি খাওয়া, তারপরে কি অতিরিক্ত বা অস্বাভাবিক ক্ষুধা পাওয়া, এই যে এক্সেসিভ ইউরিনেশন, এক্সেসিভ থার্স্ট, আর হচ্ছে এক্সেসিভ ইটিং। আরও কিছু লক্ষণ আছে, যথেষ্ট পরিমাণে খাওয়া সত্ত্বেও ওজন কমে যাচ্ছে, এই যে দুর্বল বোধ করা বা ক্লান্তি, যে কোনো একটা শরীরের ক্ষত ঠিকমতো শুকাচ্ছে না, শুকাতে দেরি হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। চোখে ঝাপসা দেখা, ডায়াবেটিসের কারণে চোখে ছানি পড়ে বেশি। আবার এই যে শরীরে বিভিন্ন রকম ফোড়া, বিস্ফোরা জনিত সমস্যাগুলো বেড়ে যাওয়া, এগুলো ডায়াবেটিসের লক্ষণ। তো এই লক্ষণগুলোর কোনো একটা লক্ষণ যদি মিলে যায়, একটা লক্ষণ মিলে গেলেও অন্তত একটা র্যান্ডম করে দেখেন কি অবস্থা, দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নেন। র্যান্ডম করে যদি দেখেন বেশি পাচ্ছেন, তাহলে ঠিক আছে, আপনি 12 ঘন্টা না খেয়ে থাকবেন, আজকে রাতে খাবেন, খেয়ে কালকে না খেয়ে খালি পেটে আমার কাছে আসবেন। মিনিমাম 12 ঘন্টা খালি পেট থাকতে হবে। তারপরে নাস্তা করার 2 ঘন্টা পর আরেকবার করে খালি পেট ভরপেট এই এফবিএস আর পিপিবিএস করে সে অনুযায়ী তাকে গাইডলাইন দিতে হবে। আর যদি নর্মালে আসে, তাহলে ওই যে ভিটামিন জাতীয় ওষুধ টষুধ দেন, ওর শরীরে রক্ত মানে রুচি টুচি সব ফিরে আসবে। ডায়াবেটিস লেকচার 1, আগামী দিন আছে লেকচার 2, তারপরে লেকচার 3। ডায়াবেটিক পেশেন্টদের বড় ধরনের কমপ্লিকেশন কি জানেন? সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়াটা কি? হাইপারগ্লাইসেমিয়া মানে কিন্তু ডায়াবেটিস, রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া মানে হাইপারগ্লাইসেমিয়া। আর ডায়াবেটিক রোগীরা মারা যায় কেন জানেন? হাইপো হয়ে মারা যায় বেশি, ঠিক আছে। সুগার লেভেল ফল করে কমে যেয়ে, গ্লুকোজ লেভেল কমে যেয়ে তাদের অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো এই বিষয়টা আপনাদের মাথায় দেওয়ার জন্য সংক্ষেপে একটু আলোচনা করি। দেখেন, হাইপোগ্লাইসেমিয়া, হাইপো মানে কম, গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ, রক্তে গ্লুকোজ লেভেল কমে যাওয়াকে বলা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। একটা ডায়াবেটিক পেশেন্টের রক্তে গ্লুকোজের পরিমাণ যদি 2.5 মিলিমোল, 2.5 মিলিমোলের কম হয়, তখন তার শরীরে কিছু অস্বাভাবিক রিয়াকশন হয়, যেটাকে আমরা হাইপোর সিমটম বলি। কীরকম? সে অসুস্থ বোধ করবে, দুর্বল বোধ করবে, তার শরীর কাঁপতে থাকবে, খুব বেশি খিদে পাবে, অনেক মাথা ব্যথা করতে পারে, শরীর থেকে ঘাম ঝরতে পারে, বুক ধড়ফড় করতে পারে, কোনো কিছু স্পষ্টভাবে ভাবতে অক্ষম হওয়া, তারপর অস্বাভাবিক আচরণ করা, চোখে ঝাপসা দেখা, ঠোঁট চিনচিন করা, শরীরে ভারসাম্য হারিয়ে ফেলা, বা ফাইনালি অজ্ঞান হয়ে যাওয়া। এটা তো আরও খারাপ। এই যে একটা পেশেন্টের রক্তে গ্লুকোজ লেভেলটা দেখেন, আমরা খালি পেটে কত বলছি? 3.5 থেকে 5.5 নর্মাল। আবার ভর পেটে কত বলছি? 7.8 পর্যন্ত নর্মাল, না নাস্তা করে 2 ঘন্টা পরে। কিন্তু এই 3.5-এর নিচে আসা, এখানে যদিও বলছি 2.5-এর নিচে আসা, অত লাগেই না। আমি দেখেছি 4-এর নিচে গেলে অনেকের শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আর কি, শরীর খারাপ লাগে, অস্বস্তি লাগে। জাস্ট স্ট্রিপ দিয়ে একটু গ্লুকোজ লেভেলটা চেক করে দেখবেন যে গ্লুকোজ লেভেলটা ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড। আপওয়ার্ড হলে এক চিন্তা, ঠিক আছে, আর ডাউনওয়ার্ড হলে এক চিন্তা। বেশিরভাগ ক্ষেত্রে ডাউনওয়ার্ড হয়, নিচের দিক গ্লুকোজ লেভেল কমে আসতেছে আর কি। দেন দ্রুত কি করবেন? 1 গ্লাস পানিতে 4 চামচ হোক 6 চামচ হোক, কিন্তু শোনেন, গ্লুকোজ লেভেল বেড়ে যায় মানুষ মারা যায় না, গ্লুকোজ লেভেল কমে যায় মানুষ মারা যায়। সো দ্যাট দ্রুত 1 গ্লাস পানিতে যদি 4 চামচ হোক 8 চামচ হোক গ্লুকোজ গুলে নিয়ে সাথে সাথে খাওয়াই দেন, সর্বোচ্চ 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই রুগীটা আবার স্বাভাবিক হয়ে যাবে। যদি হাতের কাছে গ্লুকোজ না থাকে, তাহলে ওই যে ফ্রুটো বলেন, ফ্রুটিকা বলেন, বা ওই যে কোকাকোলা, পেপসি যেটাই বলেন, 1 গ্লাস খাওয়াই দেন, সেটা দিয়েও কাজ হবে। যদি সেটাও না থাকে, মিষ্টি বা চকলেট কিছু থাকলে খাওয়াই দেন, কিছুটা প্রোটেকশন হবে। বা অন্য যে কোনো খাবার দেন, চা খাওয়ান, তাতেও কাজ হবে। তবে গ্লুকোজটা দিলে বেশি ভালো।
তো দেখেন একটা পেশেন্টের মধ্যে যদি হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ পাই আমরা, ঠিক আছে, এই লক্ষণগুলোর দুই একটা লক্ষণ মিলে গেলে আপনি জাস্ট সিম্পলি তার স্ট্রিপ দিয়ে গ্লুকোজ লেভেলটা চেক করলেন, যখন দেখবেন গ্লুকোজ লেভেল কমের দিকে আর কি, ঠিক আছে, নর্মাল তো আপনার জানাই আছে, সাথে সাথে আপনি কি করবেন, রুগীর হাইপো হওয়ার প্রতিক্রিয়া দেখা মাত্রই চা চামচের 4 থেকে 8 চামচ গ্লুকোজ বা চিনি 1 গ্লাস পানিতে মিক্স করে খাওয়াই দিতে হবে। রুগী কিন্তু আবার স্বাভাবিক হয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট করে কথাগুলো শোনার জন্য। ডায়াবেটিস লেকচার 1 শেষ।